স্টুডেন্টস, আমরা চ্যাপ্টার পড়ছিলাম কি, সেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ, থার্মাল ফেনোমেনা। তাতে আমরা কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বেরিয়ে গেছে। এবার আরেকটা হচ্ছে আয়তন, ভলিউম, ঠিক আছে না, ভলিউম এক্সপ্যানশন। তার মানে যখন কঠিন পদার্থে তাপ দিলে আমরা দেখেছি কি আয়তন মানে আকার বাড়ে, আয়তনও বাড়বে। যদি তার দৈর্ঘ্য বাড়তে পারে, ক্ষেত্রফল বাড়তে পারে, তা আয়তন কেন বসে থাকবে, আয়তনও বাড়বে। ধরো সাপোজ দিস ইজ এ কিউব, তার মানে ধরো দিস ইজ এল, দিস ইজ বি, আর এটা হচ্ছে বেধ, একটা থিকনেস রয়েছে। তাহলে দিস ইজ এ কিউব, তাহলে একে যদি হিট দাও, তাপ দাও, তাহলে কি হবে, এর চারিদিক থেকে এক্সপ্যান্ড করবে। তাহলে ত্রিমাত্রিক তিনটে দিক থেকে এক্সপ্যান্ড করবে, সব দিকে এক্সপ্যান্ড করবে, তাহলে ভলিউম বাড়বে। তাহলে সাপোজ এর ভলিউম V1 ইন টেম্পারেচার T1, তাহলে যখন ভলিউমটা বেড়ে গেল, এতটা তো বাড়ে না, সামান্য একটু বাড়ে। তা ভলিউমটা যদি বেড়ে যায় চারিদিক থেকে, দেন আয়তন হলো V2 at টেম্পারেচার T2, যেখানে T2 ইজ অবশ্যই গ্রেটার দ্যান T1। তাহলে এটা যদি হয়, তাহলে একই রকম ভাবে যেমন আমাদের সারফেস এক্সপ্যানশন হয়েছিল, কোএফিসিয়েন্ট বার করেছিলাম, গুণাঙ্ক বার করেছিলাম, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রেও তোমার আমরা লিখতে পারবো কি V2 মাইনাস V1। আমি আর পুরোটা করছি না, ব্যাপারটা নিয়মটা তো একই, অসুবিধা কি আছে, ইজ ইকুয়াল টু, এবার যে কনস্ট্যান্ট আমি এখানে ইউজ করব সেটাকে আয়তনের ক্ষেত্রে লিখবো গামা। আলফা দৈর্ঘ্য বা রৈখিক, বিটা হচ্ছে ক্ষেত্র, আর গামা হচ্ছে ফর ভলিউম। তাহলে আয়তনের ক্ষেত্রে গামা ইনটু কি হলো, গামা ইনটু কি হলো V1 ইনটু তোমার কি হবে তার সঙ্গে সঙ্গে T2 মাইনাস T1। অতএব গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। ঠিক আছে না? তাহলে এককের ক্ষেত্রে যদি বলি, এককের ক্ষেত্রে এর একক কি CGS। তাহলে একই রকম ভাবে একক, তাহলে উপরেরটা কি আয়তনের পরিবর্তন, V1 ছিল V2 হয়েছে, আর এটা প্রাথমিক আয়তন। তার মানে এটা যদি সেন্টিমিটার কিউব হয়, ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব ইনটু ডিগ্রি সেলসিয়াস, কেটে গেল, তার মানে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এসআই এর ক্ষেত্রে কি হবে, এসআই ইউনিট পার কেলভিন, ফারেনহাইটে পার ফারেনহাইট আমরা লিখতে পারি, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে। তার মানে এক্ষেত্রেও তোমার ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রেও, অর্থাৎ আয়তন কঠিন পদার্থের আয়তন প্রসারণের ক্ষেত্রেও তোমার কি হয়েছে, সেক্ষেত্রেও তোমার যখন আমি তার কোএফিসিয়েন্ট বা গুণাঙ্ক পেলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটার ভ্যালু যত বেশি হবে, মান যত বেশি হবে আগের মতো, তার আয়তন বৃদ্ধিও তত বেশি হবে উষ্ণতা বৃদ্ধিতে। এইবার সেক্ষেত্রে তোমার তারা এককটা কি রয়েছে, তার এককে শুধুমাত্র ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্রাথমিক আয়তন যেরকম দেবে না কেন, সেটা মিটার হতে পারে, ফুট হতে পারে, বা সেন্টিমিটার হতে পারে, একই হারে তাদের বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হবে, আয়তন বৃদ্ধি হবে, কার, কঠিন পদার্থ। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। এইবার এটা একক বেরিয়ে গেল। এবার ডেফিনিশন, ডেফিনিশন ইজ সেম, যেমন ভাবে আমরা নিজেরা তৈরি করতে পারবো, কেন বই ধরে মুখস্থ করতে যাব। তার মানে যদি ভি তোমার গামা, গামা কি হবে, গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। যদি প্রাথমিক আয়তন যদি ভাবো 1 সেন্টিমিটার কিউব, আর উষ্ণতার পরিবর্তন ধরো 1 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। তাহলে সিজিএস এককের তোমার যদি এটা কি সিজিএস, তাহলে ডেফিনিশন সিজিএস এ হতে পারে বা এসআই এ হতে পারে। সিজিএস এ কি করব, একক
বা ধরো দুটো কমনলি বলছি, একসঙ্গে বলছি, একক প্রাথমিক আয়তন যখন একক হবে তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, কত একক, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তোমার 1 ডিগ্রি সেলসিয়াস তোমার কি হয়েছে, উষ্ণতার পরিবর্তন হয়েছে। তাহলে আয়তনের যে পরিবর্তন হয়, যতটা আয়তন বাড়ে সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, বা ভলিউমের জায়গায় যেহেতু সলিডের ক্ষেত্রে আমরা একটা কিউব করে এক্সপেরিমেন্টটা করতে পারি, তাই এটাকে কিউবিক্যাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্টও বলে। এইবার এই তিনটে যে কোএফিশিয়েন্ট পেলাম ফর সলিডস, কঠিনের ক্ষেত্রে, অর্থাৎ একটা হচ্ছে রৈখিক আলফা, দেন বিটা, দেন গামা, তিনটে, যে এদের ভিতর কি কোনো রিলেশনশিপ রয়েছে? দেখা গেছে, দেখো একটা বলি, যেমন ফর আয়রন, লোহার ক্ষেত্রে দেখা গেছে যে ইউনিট পরিমাণ, ধরো 1 মিটার যদি নিই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তোমার কতটা এর রৈখিক প্রসারণ হচ্ছে, তোমার হয়েছে 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। কি, দিস ইজ আলফা। তাহলে একইভাবে যদি দেখা যায় আয়রনের ক্ষেত্রে, যদি দেখা যায় যে 1 সেন্টিমিটার স্কোয়ার তার সারফেস এরিয়া নিই, তাহলে কতটা তার ক্ষেত্র প্রসারণ হচ্ছে, 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বিটা ভ্যালু। আর গামার ভ্যালু, অর্থাৎ আয়তনের প্রসারণ কত হচ্ছে, ইউনিট পরিমাণ যদি এ নিই, তার আয়তন নিই একক পরিমাণ, 36 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা জিনিস ভ্যালু থেকে বুঝতে পারছি যে বিটার ভ্যালু যা পেয়েছি সেটা কি, আলফার দ্বিগুণ, তার মানে টুয়াইস আলফা। গামার ভ্যালু যা পেয়েছি ইজ থ্রাইস অফ আলফা, অর্থাৎ 3 আলফা। তাহলে এদের ভেতর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বিটা 2 আলফার সমান, গামা 3 আলফার সমান। তার মানে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 2। তাহলে এই সম্পর্কটা আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে না? তাহলে দিস ইজ এ রিলেশনশিপ। এটা অনেক সময় দিতে পারে পরীক্ষায়, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 2। এইবার এটার প্রমাণ কি তোমাদের করতে হবে? না, প্রমাণ করার কোনো দরকার নেই। তবে যে প্রমাণটা খুব জটিল কিছু সেটাও নয়, তবে এটা তোমাদের প্রমাণ করার দরকার নেই। কিন্তু যদি কেউ ইন্টারেস্টেড হও আর কি, যে হ্যাঁ কিভাবে এটা হচ্ছে, ঠিক আছে না, ব্যাপারটা খুব সিম্পল। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তাও আমি একটু দেখিয়ে দিই, জাস্ট একটা স্টেপ দেখিয়ে দিই, ঠিক আছে? অর্থাৎ আলফা এবং বিটার ভেতর সম্পর্ক, আলফা এবং বিটা। তাহলে বিটা মানে কি, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে না, সারফেস। তাহলে বিটা মানে হচ্ছে, আমি যদি এরকম একটা সারফেস এরিয়া নিই, ধরো আমি এক কোণায় করছি, ধরো কোনো একটা কঠিনের সারফেস, তাহলে এর টোটাল এরিয়াটা কত, এ। তাহলে এক্ষেত্রে বিটা কি বেরোবে, বিটা ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এ আছে, এটা বেড়ে হয়েছে কতটা, আর এর লেন্থ হচ্ছে এল, আর এটা হচ্ছে ব্রেথ, চওড়াটা হচ্ছে বি, ঠিক আছে না? তাহলে আমরা একটা জিনিস প্রথমে দেখে নিচ্ছি, তাহলে বি কত হচ্ছে, বিটা ইজ ইকুয়াল টু কি, বিটা ইজ ইকুয়াল টু আর তোমার এর পরিবর্তন, কিসের পরিবর্তন, এরিয়ার পরিবর্তন, যেটা আগে করেছি। এস, ধরো আমি এস দিয়ে করছি, এস, ঠিক আছে? আবার কোন বইতে এ দিয়ে করা থাকে, তুমি বলো ঠিক আছে স্যার এ দিয়েই করুন, এরিয়া মানে এ, আমি এস দিয়ে দেখিয়েছি এর আগে সারফেস। তাহলে এখানে এরিয়া দিয়ে করছি এ, তাহলে কি হচ্ছে, বিটা ইজ ইকুয়াল টু, তোমরা ফর্মুলাটা জানো, ধরো প্রাথমিক আয়তন a1, এটা হচ্ছে a2, তাহলে a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1, বা ধরো আমি আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি যে এই প্রাথমিক আয়তন a, ঠিক আছে? তাহলে আর এটা হচ্ছে ধরো a1, তাহলে কি হচ্ছে, তোমার কতটা পরিবর্তন হয়েছে, a1 মাইনাস a বাই a, এই 1 টা লিখছি না, তাহলে বুঝতে সুবিধা হবে, ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, মনে রাখতে। আর টেম্পারেচার কত, T2 মাইনাস T1 যেটা পড়েছি।
তার মানে এই যে পরিবর্তন, ধরো ক্ষেত্রফলের পরিবর্তন, সেটাকে আমি পরিবর্তনটাকে যদি আমি ডেল এ লিখতে পারি, আমি বিজ্ঞানে এরকম আছে যে পরিবর্তনটাকে ডেল, তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু এ ইন্টু কিসের পরিবর্তন? উষ্ণতা পরিবর্তন, ডেল টি। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি। এইবার দেখো, এইবার এই যে বিটা পেলাম, এখানে তো দুটো আলফা আছে, তার কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই তো পরিবর্তন হয়েছে। তার সঙ্গে যদি রিলেট করে, কারণ আলফার সঙ্গে আমাকে বিটাকে রিলেট করতে হবে, তাহলে আলফা সমান সমান কি এখান থেকে আলাদা করে যদি বার করে নিই, যে আলফা ফর লেন্থ, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা তোমরা করেছো, যে দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ ডেল এল ডিভাইডেড বাই প্রাথমিক আমি ধরে নিয়েছি এল, তাহলে কি হবে এল ইন্টু ডেল টি, এটা তোমরা জানো। আরেকটা কি রয়েছে, আর ফর ব্রেথ তোমার এর ক্ষেত্রে কি রয়েছে, তোমার যেটা চওড়ার ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু ডেল বি ডিভাইডেড বাই বি ইন্টু ডেল টি। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি সবাই, ঠিক আছে? তাহলে বিটা পেয়ে গেলাম, আর এই বিটা মানে হচ্ছে দুদিকে আলফা, তার মানে মোট আকারের যে পরিবর্তন অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এদিকেও পরিবর্তন হয়েছে, এদিকেও পরিবর্তন হয়েছে, অর্থাৎ দুটো আলফা, একটা দৈর্ঘ্যের জন্য, একটা প্রস্থের জন্য। তার মানে এখানে আমি কি পাচ্ছি, তাহলে এই এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে কি ডেল এল ইজ ইকুয়াল টু আলফা এল ডেল টি, আর একটা কি পাচ্ছি ডেল বি ইজ ইকুয়াল টু আলফা বি ডেল টি, দুটো পেলাম। ক্লিয়ার? এইবার এর সঙ্গে তুমি একটা এল যোগ করো। কি যোগ করব? এল যোগ করো। তাহলে এল প্লাস ডেল এল, এটা একটু এক্সট্রা যোগ করতে হচ্ছে, সমান এল প্লাস আলফা এল ডেল টি সমান এল কমন নিয়ে নাও 1 প্লাস আলফা ডেল টি। একইভাবে বি প্লাস ডেল বি কি হবে, এটা এল, তার মানে বি কমন নিয়ে নিলে 1 প্লাস আলফা ডেল টি। ঠিক আছে না? তাহলে এই পর্যন্ত আমি একটা মডিফাই করলাম, এই দুটো মডিফাই করলাম। এইবার চলে আসি তোমার এই এরিয়া। ঠিক আছে, এই এরিয়া থেকে কি পাচ্ছি দেখো, আমি যদি এরিয়া ভাবি মোট এরিয়া, তাহলে এল এখানে একটু মডিফাই এ, তাহলে এ প্লাস ডেল এ প্লাস ডেল এ, এটাকে আমি এরিয়া রেসপেক্টে করছি, সমান লিখতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল এল প্লাস ডেল এল ইন্টু বি প্লাস ডেল বি। এটা কেন লিখলাম? কারণ যদি এ প্লাস ডেল এল অর্থাৎ প্রাথমিক এরিয়া প্লাস এরিয়ার পরিবর্তন সেটা এরিয়া রেসপেক্টে হয়, তারা নিশ্চয়ই লেন্থের এবং ব্রেথের গুণফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, সেখান থেকে আমি আসছি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে আমি বিটার সঙ্গে রিলেশনশিপ বার করলাম, কারণ এদিকে একটা আলফা বেড়েছে, এদিকে একটা আলফা বেড়েছে। তাহলে সমান সমান কি আসছে দেখো, সমান দেখো এখানে এল প্লাস ডেল এল সমান কত, তাহলে এল ইন্টু 1 প্লাস আলফা ডেল টি, আর বি গুণিত 1 প্লাস আলফা ডেল টি। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ, সমান এল বি ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। ঠিক আছে না? এক্স স্কোয়ার সমান এল বি ইন্টু কি হচ্ছে 1 প্লাস 2 আলফা ডেল টি প্লাস আলফা স্কোয়ার ডেল টি স্কোয়ার। এইবার এই টার্মটা খুবই ছোট, ভেরি স্মল, কারণ আলফার এমনি ভ্যালু কম, এই আর ডেল টি দুটোই ভ্যালু কম। এটাকে যদি অমিট করে দিই তাহলে কি পেলাম, এল বি ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল টি। ঠিক আছে না? তাহলে এই ফর্মটা আমি পেয়ে গেলাম। এইবার এই যে এল গুণিত বি অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে কি, তার মানে হচ্ছে দিস ইজ এরিয়া। তাহলে এটা মুছে দিই, তাহলে দেখো এটা যদি এরিয়া হয় তাহলে আমরা কি লিখতে পারি,
এখান থেকে এ ইন্টু, তাহলে কি আসছে, এ প্লাস ডেল এ ইজ ইকুয়াল টু কি এলো, এ ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল টি। ঠিক আছে, এই পর্যন্ত পেয়ে গেলাম আমরা। ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা হলো না? বা কি আসছে, এ প্লাস ডেল এ ইজ ইকুয়াল টু, এ দিয়ে গুণ করো, এ প্লাস 2 আলফা এ ডেল টি। ঠিক আছে, এ দিয়ে গুণ করলাম, এ কেটে গেল। এবার ডেল এ দেখো, তাহলে এখান থেকে ডেল এ কি পাচ্ছি, বিটা এ ডেল টি। তাহলে আমি লিখে দিই বিটা এ ডেল টি ইজ ইকুয়াল টু 2 আলফা এ ডেল টি। তাহলে দেখো এ ডেল টি কেটে গেল, তাহলে বিটা সমান 2 আলফা। তাহলে দেখো এই প্রমাণটা কিন্তু এইভাবে আমরা করে দিলাম। কিভাবে, এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাও যদি কেউ ইন্টারেস্ট থাকে, এটা হয়তো হায়ার ক্লাসে 11 বা 12, আই ডোন্ট নো, যেহেতু আমি ফিজিক্সের টিচার নই, আমি পড়াই না 11, 12, কিন্তু আমার মনে হলো যে যারা অনেক কিউরিয়াস যে হঠাৎ করে রিলেশনশিপটা, তোমাদের বইতে আমি দেখেছি যে কোথাও লেখা নেই যে কেন এটা হলো, জাস্ট তোমার ভ্যালু থেকে ওটা বার করা হয়েছে, যে রেজাল্টটা পেয়েছি সেটা থেকে, এটা কোনো আক্ষরিক অর্থে বা কোনো থিওরিটিক্যাল প্রুফ আছে কিনা। তাই যেহেতু খুব জটিল কিছু নয়, সাধারণ অঙ্ক তোমরা করো সবসময়, তাই একটা প্রমাণ আমি আলফা সমান বিটা দেখিয়ে দিলাম। একইভাবে যখন ভলিউম দেখবো, তাহলে ভলিউম মানেও তো তাই, আয়তন মানেও তো তাই, আর 3টে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, ঠিক আছে না, 3 দিকে আলফা গেছে, দৈর্ঘ্যের দিকে, প্রস্থের দিকে, বেধের দিকে। তারপরে 3টাকে যখন কনসিডার করব, একইভাবে উই উইল গেট দ্য রিলেশনশিপ যে গামা ইজ ইকুয়াল টু থ্রাইস অফ আলফা। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। এরপরে চলে আসি তরলের। এবার তরলের ক্ষেত্রে কি হয়, when we are considering a liquid, লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে, না তার দৈর্ঘ্য আছে, কি করে দৈর্ঘ্য, তার দিকে একটা আকারই নাই, যে পাত্রে রাখা হয় তার পাত্রে আকার ধারণ করে, না দৈর্ঘ্য না ক্ষেত্র, তাহলে আছে এটা কি, আয়তন। তার মানে তরলের একটাই বেরোবে, যেটা প্রথমেই বলেছিলাম, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইবার এর ক্ষেত্রে একটু কিন্তু আছে, একটা প্রবলেম আছে, সলিডের মতো নয়। তরলের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, সেক্ষেত্রে তরলকে তো কোনো একটা পাত্রে রেখে তারপরে তো তাকে হিট দিতে হবে। এমনি তো তরলকে ধরে সলিডের মতো করতে পারি না, ডাইরেক্ট হিট দিয়ে দিলাম। তাহলে তরলকে যখন কোনো পাত্রে রেখে হিট দেব, তাহলে কনসিডার, ধরো দিস ইজ এ ফ্লাস্ক, এই ফ্লাস্কটা পাশে করি, তাহলে বুঝতে পারবে। দিস ইজ এ ফ্লাস্ক, এই ফ্লাস্কে আমি হিট দিচ্ছি, আছে কি তরল। তাহলে এই তরলটার আয়তন কত, ধরো 81 ডিগ্রি সেলসিয়াস, তুমি বলবে স্যার ভি আয়তন এট পয়েন্ট এ, ধরো এটা এ পয়েন্টে আয়তন কত, ভি। ক্লিয়ার? ধরো ভিসিসি আয়তন রয়েছে। এইবার যখন একে হিট দেবে, তুমি বলবে স্যার তরল তো বাড়বে, স্বাভাবিক ব্যাপার, তরল বাড়বে। কিন্তু দেখা গেল যে এই যে এ পয়েন্ট যেটা আয়তন দাঁড়িয়েছে, যখন আমি টেম্পারেচার বাড়ালাম T2 ডিগ্রি সেলসিয়াস, বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রথমে কি হলো, ওর আয়তনটা কমে গেল, এইখানে চলে এলো নেমে, ধরো V1 হয়ে গেল। বলে স্যার এ কি হলো, তরলের ক্ষেত্রে তো নেগেটিভ থার্মাল এক্সপ্যানশন, এ তো আয়তন কমে গেছে, নিচের দিকে নেমে এসছে, লাইক দিস। অ্যাকচুয়ালি তা নয়, যখন আমি হিট দিলাম, ধরো কাঁচের পাত্রে হিট দিয়েছি, কাঁচ কি করলো, ট্রান্সমিট করলো, কিন্তু তার জন্য তো সময় লাগবে। তার আগে কি হলো, কাঁচ যখন হিট পেল, প্রথমে কাঁচের পাত্রটা নিজে এক্সপ্যান্ড হয়ে গেল, আগে তার প্রসারণ হয়ে গেল, কার, যে পাত্রে রাখা হয়েছে তার, সেই জন্যই তরলটা নেমে এলো।
তারপরে যখন পাত্রটা প্রসারিত হয়ে গেল, হিটটা ভেতরে যে হিটটা আমি দিয়েছি, ধরো সাপোজ এখানে তাপ দেওয়া হয়েছে, তাপ, তারপরে তাপটা ভেতরে প্রবেশ করে জলটাকে হিট মানে গরম করলো, তারপরে জলটা এখান থেকে উঠে ধরো এই পয়েন্ট পর্যন্ত এলো। ঠিক আছে, তাহলে এ থেকে বি নিয়ে সি, তাহলে দিস ইজ ধরো V2। তাহলে বলো দেখিনি অরিজিনাল কতটা প্রসারিত হয়েছে? যেটা আমি দেখেছিলাম এতে অ্যাট পয়েন্ট এ প্রথমে, সেখান থেকে যতটা উঠলো সেটা কি অরিজিনাল এই তরলটার আয়তন প্রসারণ? নো। তার কারণ আমি তো আপাত দৃষ্টিতে আমি নোট করে রেখেছিলাম যে স্যার এ পয়েন্টে ছিল তরলটা, সেখান থেকে সি পয়েন্টে উঠেছে, এ থেকে সিতে গেছে, সেটাই তার প্রসারণ হয়েছে। অ্যাকচুয়ালি তা হয়নি, তুমি লক্ষ্য করনি। তার আগে একটা ঘটনা ঘটে গেছে, কারণ সে নেমে গেছিল, কারণ এই দিকটা বড় হয়ে গেছিল, পাত্রের আয়তন বড় হয়ে গেছিল। তার মানে এ থেকে সিতে করলে যে প্রসারণটা হলো সেটা অ্যাকচুয়ালি আপাত আয়তন প্রসারণ হয়েছে। কার? তরলটা। তাহলে অরিজিনাল প্রসারণ কোনটা হয়েছে? পাত্রের প্রসারণের জন্য তরলটা নেমেছিল, তার মানে এই যে V1 থেকে যেটা V2 তে গেছে সেটাই হচ্ছে অরিজিনাল। অর্থাৎ এই বি থেকে যে সিতে গেল এই পয়েন্টটা, এইটাই হচ্ছে ওর অরিজিনাল প্রসারণ। কারণ এখান থেকে দেখলে এটা হবে না, তার মানে এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। কার? তরলের প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে এই পাত্রের জন্য কি হয়েছে? পাত্রের জন্য যেটা হয়েছে এখান থেকে এই পর্যন্ত নেমে এসছে। ঠিক আছে, তরলটা কি হয়েছে? এখান থেকে এই পর্যন্ত নেমে এসছে। ক্লিয়ার? তার মানে সেই যে কেন ওটা নেমে এসছে এ থেকে বি তে, তার কারণ হচ্ছে তোমার এই পাত্রটা প্রসারিত হয়েছে। ক্লিয়ার? তার মানে এই যে প্রসারণ, তার মানে কোন বস্তুর তোমার প্রকৃত প্রসারণ, এটা যদি বার করতে হয়, প্রকৃত প্রসারণ যদি বার করতে হয় এখান থেকে এই পর্যন্ত, তাহলে তুমি তো ডাইরেক্ট পাচ্ছ না। প্রথমে নামবে, দেন উঠবে। তার মানে নামলো কিসের জন্য? পাত্রের প্রসারণের জন্য। তাই প্রকৃত তরলের প্রকৃত আয়তন প্রসারণ, তার মানে কি হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত কিসের জন্য হয়েছে? পাত্রের আয়তনে। তাহলে পাত্রের আয়তন প্রসারণ প্লাস যেটা তুমি দেখে মনে হলো যে আগে যেখানে ছিল সেখান থেকে উঠেছে, আপাত আয়তন প্রসারণ। ঠিক আছে, পরিষ্কার বুঝে গেছো যে আমার যতটা ছিল এ তে, খানিকক্ষণ বাদে দেখলাম যে টেম্পারেচার দিয়েছি T2, সি তে দাঁড়িয়ে আছে, তার মানে এ থেকে সি এইটুকু আয়তন বেড়েছে। অ্যাকচুয়ালি তা হয়নি, তার মানে আয়তনটা কমেছে, নিচে নেমে গেছে, পাত্র বড় হয়েছে। এইবার তারপরে যেটা উঠলো বি টু সি, তার মানে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ দুটো যোগ, তাই পাত্রের আয়তন প্রসারণ প্লাস আপাত প্রসারণ যোগ করলে আমি পাচ্ছি প্রকৃত আয়তন প্রসারণ। এবার গুণাঙ্ক বার করা, দ্যাট ইজ ইজি জব, সেটা নিয়ে অসুবিধা নেই। যেমন ধরো তার মানে দুটো প্রসারণ গুণাঙ্ক, তার মানে আমি যদি বলি যে আমি একবার ডাইরেক্ট করে দিই, কোনো চিন্তা নেই, একই তো ব্যাপার, ফর্মুলা ধরাধরি তো সব এক। কিরকম? তার মানে আমরা যেটা শিখেছি গামা, যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কি দিয়ে করব? গামা দিয়ে। ন্যাচারালি গামা রিয়েল, আর ফর কি? রিয়েল মানে প্রকৃত। গামা আর ইজ ইকুয়াল টু কি হবে? উপরে কি লিখবো? প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে প্রকৃত কতটা হয়েছে? V1 থেকে V2, V1
থেকে V2 আয়তন প্রসারণ। তাহলে প্রাথমিক তুমি কোনটা নেবে? V1 যেখানে ছিল। টেম্পারেচার কত? T1 থেকে T2, সরি ওহো, অন্তিম V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তাহলে এটা হচ্ছে রিয়েল। আর অ্যাপারেন্ট কোনটা? কোনটা আপাত সেটাকে লিখি গামা আপাত, সেটা এ অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে আপাত। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আকারে কি লিখবো? আপাত যেটা দেখেছি, অর্থাৎ V ছিল আয়তন, সেখান থেকে V2 হয়েছে, অর্থাৎ V2 অন্তিম মাইনাস V বাই প্রাথমিক V টেম্পারেচার T2 মাইনাস T1। তাই তো? তাহলে দুটোর কি রয়েছে? একটা, তাহলে তরলের ক্ষেত্রে যেহেতু পাত্রে করতে হয়, দুটো প্রসারণ পাই এবং দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক পাই, একটা রিয়েল, একটা প্রকৃত, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট অর্থাৎ আপাত। বুঝতে পারছো? তাহলে এইবার যেহেতু বললাম, তাহলে রিয়েল মানে হচ্ছে একটা পাত্রের প্রসারণ প্লাস তারপরে হচ্ছে আপাত আয়তন প্রসারণ। তাহলে এক্ষেত্রে এটা বাংলা লেখার দরকার আছে? তাহলে এখানে কি লিখবে তুমি? প্রকৃত আয়তন প্রসারণ, এই যে এটা ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, উষ্ণতা পরিবর্তন। তাহলে হবে, আর এক্ষেত্রে হবে আপাত আয়তন প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতার পার্থক্য, উষ্ণতা পরিবর্তন। তাহলে এই দুটো, তার মানে তরলের ক্ষেত্রে একটা অ্যাপারেন্ট পাই আর একটা রিয়েল পাই। তার মানে অফ রিয়েল প্রকৃত সমান সমান কি পাচ্ছ? একটা পাচ্ছ পাত্রের জন্য। পাত্রটা ধরো দিস ইজ গ্লাস, তার মানে ফর জি লিখলে প্লাস, তার রিয়েল পেতে হলে কি করতে হবে? ডাইরেক্ট আমি রিয়েলটাকে লিখলাম, সেটা কিভাবে পাচ্ছ ডাইরেক্টটা? এক হচ্ছে জি এর প্রসারণ প্লাস অ্যাপারেন্ট প্রসারণ, তার মানে একটা রিলেশনশিপ পেলাম, সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্র। এখানে পাত্রটা হচ্ছে মেড অফ গ্লাস, তার মানে কাঁচ দিয়ে তৈরি, তাই তোমার গামা জি লিখেছি সাফিক্স। তার মানে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক যুক্ত আপাত প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে এই একটা প্রবলেম আছে, যেহেতু পাত্র নিয়ে করতে হয়, তাই পাত্রর প্রসারণটা একটু ঝামেলা করে, সেটাকে আমি ধরে নিয়ে রিয়েলটাকে বার করি, আর কিছু না, নাথিং এলস। তাহলে এবার এদের যদি একক বার করো, সেম একক, ভলিউম ভলিউম ক্যান্সেল হয়ে যাচ্ছে, পার ডিগ্রি সেলসিয়াস সব একই যেমন হচ্ছে। তার মানে এক্ষেত্রে কি রয়েছে? এই দুটো তো একই, বুঝতেই পারছো, দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা আপাত একটা সত্যিকারের, আর একটা যা দেখতে পাচ্ছি। তার মানে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা করে ফেললাম। এরপরে আমরা গ্যাসে প্রবেশ করব, তা আজকে হবে না, সময় হয়ে গেছে। তাহলে এরপরে পরের পার্টে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট ফর গ্যাসেস আমরা করব। থ্যাংক ইউ।